হাই ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা সম্পূর্ণ অন্য টপিক নিয়ে, যেটা হচ্ছে নর্সেটেরও পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট। সেই টপিকটা হচ্ছে ভেন্টিলেটর। এই টপিকটা তোমাদের অনেকেরই হচ্ছে কঠিন লাগে, অনেকেরই হচ্ছে ঠিকঠাক ক্লিয়ার হয় না। তো আমি আজকে যে সেশনটা নেব সেই সেশনটাতে চেষ্টা করব যে এই টপিকটা যাতে তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়, তোমাদের যাতে এই টপিকটাতে আর বুঝতে কোনো প্রবলেম না থাকে। সো আমরা ফার্স্টে স্টার্ট করছি যে ভেন্টিলেটর কী। দেখো, ভেন্টিলেটর কথাটা কিন্তু ভেন্টিলেশন কথাটা থেকে এসছে। এবার এই ভেন্টিলেশন কথাটার অর্থ কী? ভেন্টিলেশন মানে হচ্ছে আমরা যে ইন্সপিরেশন করছি আর এক্সপিরেশন করছি, আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে তোমার ভেন্টিলেশন। এবারে যে পেশেন্টদের ক্ষেত্রে হয় যে যারা পেশেন্টরা নিজেরা হচ্ছে শ্বাস নিতে পারে না, মানে হচ্ছে যাদের ক্ষেত্রে এই ভেন্টিলেশন প্রসেসটা ঠিকভাবে হয় না, তাহলে তাদেরকে কী হয়, তাদেরকে কিভাবে তারা হচ্ছে সেই শ্বাস নেবে বা তাদের ব্রিদিং কিভাবে চলবে, সেটার জন্যে যে মেশিনটা আমাদের হেল্প করে পেশেন্টকে শ্বাস নিতে, সেই মেশিনটাই হচ্ছে তোমার ভেন্টিলেটর। এবারে এই ভেন্টিলেটর ইউজ করার জন্যে যে দুটো ইন্ডিকেশন আমরা জানি, মানে দুটো ইন্ডিকেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা থাকলে আমাদের পেশেন্টকে ভেন্টিলেটরে অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে গ্লাসকো কোমা স্কেল, তোমরা জানো এটার ব্যাপারে, যে এটার হচ্ছে যে টোটাল স্কোরটা হয় সেটা হচ্ছে 15। আর এইখানে যদি গ্লাসকো কোমা স্কেল হচ্ছে <8 হয়ে যায় এর স্কোর, তাহলে অবশ্যই পেশেন্টকে ভেন্টিলেটরে দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি, ইম্পেয়ার্ড অক্সিজেনেশন, যদি দেখা যায় যে পেশেন্ট নিজে থেকে ঠিকভাবে অক্সিজেন নিতে পারছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ইন্ডিকেশন। অ্যান্ড থার্ডলি, সেটা কি, সেটা হচ্ছে তোমার CO2 রিটেনশন। যদি দেখা যায় যে পেশেন্টের কার্বন ডাই অক্সাইড রিটেনশন হচ্ছে, তাহলেও পেশেন্টকে আমাদের ভেন্টিলেটরে দিতে হবে, বিকজ সেখানে পেশেন্ট নিজে থেকে ভেন্টিলেশন করতে পারছে না। এবারে এই ভেন্টিলেশনের আমরা দেখব যে দুটো হচ্ছে তোমার কি বলতে পারি আমরা, একটা পজিটিভ ভেন্টিলেশন আর একটা হচ্ছে নেগেটিভ ভেন্টিলেশন, দুটো প্রক্রিয়া হতে পারে। তো এইটা যেটা তোমার পজিটিভ ভেন্টিলেশন, এইখানে কি না, এয়ার ইজ পুশড বাই মেশিন ইনটু পেশেন্টস লাং। এখানে কি হয় না, এয়ার হচ্ছে পেশেন্টের লাংয়ে হচ্ছে মেশিন পুশ করে। এবার এখনকার দিনে তোমরা যারা হচ্ছে ICUতে কাজ করেছো, CCUতে কাজ করেছো, তারা তোমরা সবাই জানো যে এখনকার দিনে আমরা যে ভেন্টিলেটরগুলোকে ইউজ করি, সেটা সবই এই পজিটিভ মেকানিজমের ওপরেই কিন্তু কাজ করে। CPAP, BiPAP সবই এই পজিটিভ মেকানিজমের ওপরে কাজ করে, যেখানে হচ্ছে মেশিনের দ্বারা পেশেন্টের লাংসে হচ্ছে এয়ার পুশ করে দেওয়া হয়। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যখন সবে ভেন্টিলেটর হচ্ছে এসছে বা তখন কি হতো, তখন কিন্তু এই পজিটিভ ভেন্টিলেটর যেটা এখনকার দিনে আমরা সব জায়গায় দেখতে পাই ICU, CCU, ইমার্জেন্সিতে, সেটা কিন্তু তখনকার দিনে সেটা ছিল না। তখনকার দিনে কী ছিল, তখনকার দিনে ছিল হচ্ছে নেগেটিভ ভেন্টিলেটর। এবার এই নেগেটিভ ভেন্টিলেটরের কাজটা কি, এই নেগেটিভ ভেন্টিলেটরের কাজটা হচ্ছে লাংস এক্সপ্যান্ডেড বাই মেশিন, নেগেটিভ প্রেশার ইজ ফর্মড, এয়ার গোস ইনটু লাংস। এবার হচ্ছে একটা, তোমরা এটা গুগলেও সার্চ করতে পারো, হচ্ছে তোমরা ইমেজ অনেক সময় দেখে থাকবে। তোমরা এখানে কি দেখবে না, এই মেশিনটা হচ্ছে অনেক বড় টাইপের মেশিন। আর এই মেশিনটার ক্ষেত্রে কি হয় না, এই মেশিনটার মধ্যে পেশেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়, আর সেটার ঢুকিয়ে দেওয়ার পরে কি হয় না, এখানে হচ্ছে লাংস যেটা থাকে পেশেন্টের, সেটা মেশিনের দ্বারাই হচ্ছে এক্সপ্যান্ডেড হয়। এই ধরনের মেশিনকে বলা হয় হচ্ছে আয়রন লাং ভেন্টিলেটর। মানে পোলিও যখন মহামারী হয়েছিল, তখন এই ধরনের মেশিন হচ্ছে অনেক বেশি ইউজ করা হতো। এইবারে এখনকার দিনে আমি তোমাদেরকে যেমন বললাম, যেটা হচ্ছে পজিটিভ ভেন্টিলেটর, সেইটাই কিন্তু ইউজ করা হয়। এই নেগেটিভ ভেন্টিলেটর বা নেগেটিভ ভেন্টিলেশনের মাধ্যমে যে মেশিনগুলো আগে ইউজ করা হতো, সেটা কিন্তু এখন আর ইউজ করা হয় না। নেক্সট কি
নেক্সট আসছে আমাদের মেথডস অফ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। এই মেথডসের মধ্যে আমরা দু রকমের মেথডস দেখতে পাই, একটা হচ্ছে প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন, একটা হচ্ছে ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন। সবসময় একটা কথা মনে রাখবে, যখনই হচ্ছে প্রেশার কন্ট্রোলড ভেন্টিলেশন বা ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন, যেটা দিয়ে তোমার কথাটা, যেমন ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশনের ক্ষেত্রে কথাটা শুরুই হচ্ছে ভলিউম কন্ট্রোল দিয়ে। তার মানে কি, এখানে যে ইনফ্লেশন ভলিউম বা যেটা হচ্ছে টাইডাল ভলিউম থাকবে, সেটা সবসময় কি হবে, সেটা সবসময় হচ্ছে তোমার ফিক্সড থাকবে। এখানে আমরা এই টাইডাল ভলিউম বা ইনফ্লেশন ভলিউমটাকে আমরা হচ্ছে ফিক্সড রেখে দেবো। তাহলে এখানে কি ভ্যারি করবে, এখানে ভ্যারি করবে হচ্ছে ইনফ্লেশন প্রেশার। এবারে সবসময় মনে রাখবে যে যাদের হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকে, সেই পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, সেই পেশেন্টদের ক্ষেত্রে লাংসটা তোমার অনেক বেশি স্টিফ হয়ে যায়। সেই স্টিফ হয়ে যাওয়ার জন্য কি হয় না, আমরা যদি সেই সব পেশেন্টকে ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশনে দিই, তাহলে কি হবে, ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশনের ক্ষেত্রে তোমার সেখানে তো আমরা ভলিউমটাকে ফিক্সড করে দিচ্ছি, কিন্তু প্রেশারটা আমরা ফিক্সড করছি না। এবার প্রেশারটা ফিক্সড করছি না বলে কি হবে, যেহেতু পেশেন্টের লাং অনেক বেশি স্টিফ হয়ে গেছে, সেই জন্য সেই সেম ভলিউম অফ এয়ার একটা নর্মাল পেশেন্টের লাংসে যেতে গেলে যতটা প্রেশারের দরকার হয়, একটা এয়ারডিএস পেশেন্টের লাংসে যেতে গেলে তার থেকে অনেক বেশি প্রেশারের দরকার হবে, বিকজ লাংস বিকাম স্টিফ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এআরডিএস পেশেন্টে কিন্তু কখনোই আমরা এই ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশনে তোমার দেবো না, কারণ সেক্ষেত্রে পেশেন্টের লাংসে যদি অনেক বেশি প্রেশার যদি আসে, তাহলে ব্যারোট্রমা হতে পারে। সেই জন্যে নেক্সট হচ্ছে আমরা এইটা মানে ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন মেনলি ইউজ করবো নর্মাল পেশেন্টদের ক্ষেত্রে, যাদের লাংসের ক্যাপাসিটি, যাদের লাংস হচ্ছে ফ্লেক্সিবিলিটি নর্মাল হয়। নেক্সট হচ্ছে প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন। এবার যেটা হচ্ছে তোমার প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন, এখানে কি হচ্ছে না, যেটা তোমার ইনফ্লেশন প্রেশার থাকছে, প্রেশার কন্ট্রোলড, আগেই বললাম যেটা দিয়ে নাম সেটা হচ্ছে ফিক্সড। তাহলে এখানে যদি নামটা প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন হয়, তাহলে অবভিয়াসলি আমাদেরকে বুঝতে হবে যে এখানে প্রেশারটা হচ্ছে ফিক্সড। তাহলে এখানে ইনফ্লেশন প্রেশার কি হচ্ছে না, ইনফ্লেশন প্রেশার তোমার ফিক্সড হচ্ছে। আর এখানে তাহলে কি ভ্যারি করবে, এখানে ভ্যারি করবে হচ্ছে ইনফ্লেশন ভলিউম। এবার তুমি একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এখানে প্রেশারটা ফিক্সড, মানে প্রেশারটা আমরা ঠিক করে দিচ্ছি, এই প্রেশারের উপর আর প্রেশার যাবে না। তাহলে এখানে প্রেশারটা ফিক্সড, এখানে ভলিউম হচ্ছে ভ্যারি করছে। তার মানে কি, মানে আমরা যে প্রেশারটা ঠিক করে দিচ্ছি, সেই প্রেশারে হতে পারে যে অনেক বেশি ভলিউমের যেটা তোমার দরকার নেই সেই এয়ার চলে গেল। তাহলে সেই রকম যদি কেস হয়, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তোমার এখানে CO2 রিটেনশনের কিন্তু চান্স থাকবে, কার্বন ডাই অক্সাইড কিন্তু রিটেন হতে পারে। নেক্সট হচ্ছে তাহলে এই যে প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশন, এটা তোমার কাদের ক্ষেত্রে খুব ভালো, এটা তোমার হচ্ছে এআরডিএস পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো। তার কারণ হচ্ছে এখানে প্রেশারটা ফিক্সড থাকে। প্রেশারটা ফিক্সড থাকার জন্য কি হয়, যে পেশেন্টের কিন্তু লাংসে ব্যারোট্রমা হওয়ার কোনো চান্স থাকে না। নেক্সট আমরা পড়ব ভেন্টিলেটরের সেটিংস। দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। তার কারণ হচ্ছে যখন তোমরা যেখানেই কাজ করো না কেন, যে কোনো আইসিইউতে, তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে এই যে এই পাঁচটা জিনিস কিন্তু ফিক্সড করতে হয় আমাদেরকে। তাহলে আমরা এই পাঁচটা জিনিসকে কীভাবে ফিক্সড করব, তার আগে আমাদের জানতে হবে এই পাঁচটা জিনিস কী। তো ফার্স্টে আমরা দেখব টাইডাল ভলিউম, দেন হচ্ছে রেসপিরেটরি রেট, দেন হচ্ছে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, দেন হচ্ছে FiO2, দেন হচ্ছে P প্ল্যাটিউ অ্যান্ড P পিক। এবারে টাইডাল ভলিউমটা কি, টাইডাল ভলিউম তোমরা এখানে সবাই জানো যে ভলিউম অফ এয়ার দ্যাট এন্টার্স ইনটু লাংস ডিউরিং ইচ ব্রিথ ইজ কল্ড অ্যাজ দি টাইডাল ভলিউম। এবার এই নর্মাল টাইডাল ভলিউম কি, নর্মাল টাইডাল ভলিউম হচ্ছে 6 to 8 ml per kg বডি ওয়েট। আইডিয়াল বডি ওয়েট আমরা ধরে নিচ্ছি, সেই অনুযায়ী আমরা 6 to 8 ml per kg ধরছি। এবারে আইডিয়াল বডি ওয়েট ক্ষেত্রে আমরা যদি তোমাদের হয়তো এখন নর্সেটের কোয়েশ্চেন এইরকম হয়ে গেছে যে আমাদের ক্যালকুলেশন দেয় করার জন্যে, তাহলে তোমাকে যদি একজন মানুষের ওয়েট দিয়ে দেয়, সেক্ষেত্রে সে পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু
এখানে টাইডাল ভলিউমটা হচ্ছে তোমার আলাদা হবে। কিভাবে আলাদা হবে না, মেনদের ক্ষেত্রে আমরা দেখি যে টাইডাল ভলিউম যখন আমরা বের করতে চাইছি তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, 50 কেজি প্লাস 2.3 ইন্টু হাইট ইন্টু ইঞ্চেস মাইনাস 60। আর উইমেনদের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে 45.5 কেজি প্লাস 2.3 ইন্টু হাইট ইন্টু ইঞ্চেস মাইনাস 60। এই দুটো ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা টাইডাল ভলিউম খুব সহজেই বার করতে পারি। নেক্সট হচ্ছে তোমার রেসপিরেটরি রেট। এবার এই রেসপিরেটরি রেট নর্মাল কি সবাই জানো, 12 to 16 ব্রিথস পার মিনিট। এইবারে কোন ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি রেটকে বাড়িয়ে রাখতে হবে আর কোন ক্ষেত্রে রেসপিরেটরি রেট আমাদের কম করতে হবে। একটা কথা অবশ্যই বুঝতে পারছো যে রেসপিরেটরি রেট যখন আমরা বাড়াবো তার মানে কি CO2 খুব তাড়াতাড়ি ওয়াশ আউট হবে, CO2 হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে বেরিয়ে আসবে রেসপিরেটরি রেট যদি আমরা বাড়িয়ে রাখি। আর যদি রেসপিরেটরি রেট কম থাকে তাহলে কি না CO2 রিটেন্ট হবে। এইবার হচ্ছে আমরা কখন রেসপিরেটরি রেট, কোন পেশেন্টদের ক্ষেত্রে রেসপিরেটরি রেট বাড়িয়ে রাখবো আর কোন পেশেন্টদের ক্ষেত্রে আমার হচ্ছে রেসপিরেটরি রেট কমিয়ে রাখবো, সেটাও কিন্তু তোমরা এখানের এক্সাম্পল থেকে দেখে নিতে পারছো। নেক্সট হচ্ছে আমাদের কি FiO2 বা ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন। কেন এখানে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন, দেখো একটা কথা, আমরা যখন নর্মাল মানুষ যাদের ব্রিদিংয়ের কোনো প্রবলেম নেই, যাদের ঠিকঠাক ভেন্টিলেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে কি যখন আমরা বাতাস থেকে হচ্ছে অক্সিজেন নিচ্ছি, সেই এয়ার থেকে অক্সিজেনে আমাদের 21% বলা হয় আমাদের হচ্ছে অক্সিজেন যাচ্ছে। এইবারে যখন যে পেশেন্টদের ক্ষেত্রে যারা হচ্ছে নিজে ভেন্টিলেট করতে পারছে না তাদের ক্ষেত্রে আমাদের FiO2 ফিক্সড করতে হয়। তাহলে নর্মাল বা মিনিমাম তাহলে কত হতে পারে 21%, আর ম্যাক্সিমাম কত হতে পারে না 100%। নেক্সট তোমার আসো পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশারের ক্ষেত্রে। এবারে এই পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশারটা কি প্রেশার মেনটেন ইন অ্যালভিওলাই অ্যাট দ্য এন্ড অফ এক্সপিরেশন। এক্সপিরেশনের শেষে তোমার প্রেশার মেনটেন থাকে অ্যালভিওলাইতে, যেটা মানে এটা তো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে যে অ্যালভিওলাইকে ওপেন রাখতে বা অ্যালভিওলাই যাতে কোল্যাপস না হয় বা অ্যাটিলেকটাসিস যাতে না হয়, সেই জন্য পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশারের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখো। একটা হচ্ছে নর্মাল হচ্ছে 5 সেন্টিমিটার অফ H2O। এবারে এটা হচ্ছে হায়েস্ট কত অবধি যেতে পারে, এটা হায়েস্ট যেতে পারে হচ্ছে 14 সেন্টিমিটার অফ H2O অবধি। এবারে এই যে পিপ বা পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, সেটা কোন ক্ষেত্রে আমাকে ইনক্রিজ রাখতে হবে আর কোন ক্ষেত্রে হচ্ছে আমাকে ডিক্রিজ রাখতে হবে। পিপ হচ্ছে সবসময় ইনক্রিজ থাকবে হচ্ছে যেসব পেশেন্টের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকে বা ARDS পেশেন্টদের ক্ষেত্রে। আর এই পিপ হচ্ছে কখন তোমার ডিক্রিজ থাকবে, সেটা ডিক্রিজ থাকবে হচ্ছে যেসব পেশেন্টের নিউমোথোরাক্স হয়, মানে কি না যখন হচ্ছে এয়ার অ্যাকিউমুলেট হয়ে যায় তোমার চেস্টে, সেটা হচ্ছে নিউমোথোরাক্স। আর কি যখন তোমার ICP হচ্ছে ইনক্রিজড থাকে, যে পেশেন্টদের এমফাইসিমা হয়, ব্রঙ্কোস্প্যাজম দেখা যায়, তো সেই পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার অবভিয়াসলি তোমার ডিক্রিজড রাখতে হবে। এবার হচ্ছে নেক্সট দুটো জিনিস, এটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না হলেও জেনে রাখা উচিত। একটা হচ্ছে প্ল্যাটিউ প্রেশার, যেটাকে আমরা বলি P প্ল্যাটিউ প্রেশার ইন অ্যালভিওলাই উইথ এয়ারফ্লো ইজ স্টপড অ্যান্ড এয়ারফ্লো রেসিস্টেন্স not included. And what is P peak? That is maximum pressure reached in airway during inspiration and airway resistance is included here. So দুটো জিনিস আমরা এখান থেকে দেখলাম, একটা হচ্ছে P peak আর একটা হচ্ছে তোমার P plateau। নেক্সট হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা পরীক্ষাতেও আসতে পারে, পরীক্ষার জন্যও এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কন্ট্রোল হবে কোন ফ্যাক্টর দিয়ে, একটা হচ্ছে তোমার টাইডাল ভলিউম আর একটা হচ্ছে তোমার রেসপিরেটরি রেট। আমরা জানি কার্বন ডাই অক্সাইডের কন্ট্রোলের জন্য এই দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট। তাহলে অক্সিজেনের কন্ট্রোলের জন্য কোন দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার FiO2 আর একটা হচ্ছে তোমার পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। এবারে যেটা নিয়ে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্যে মানে খুবই বেশি একটা ডাউটের জিনিস হয়ে যায়, সেটা হচ্ছে মোডস অফ ভেন্টিলেটার। তো যেখানে তোমার মোডস অফ ভেন্টিলেটার আছে সেখানে দুটো জিনিস,
একটা হচ্ছে ফার্স্টেই আমরা আসি কন্ট্রোলড ম্যান্ডেটারি ভেন্টিলেশন বা সিএমভি মোড। দেখো, যেখানে কথাটা হচ্ছে কন্ট্রোলড ম্যান্ডেটারি ভেন্টিলেশন, সেখানে কি, সেটা হচ্ছে যখন পেশেন্ট নিজে থেকে কোনো ব্রিথ নিতে পারছে না, পেশেন্টের কোনো রকম হচ্ছে ভেন্টিলেশন হচ্ছে না নিজে থেকে, সেক্ষেত্রে এই কন্ট্রোলড ম্যান্ডেটারি ভেন্টিলেশন হচ্ছে এই মোড ইউজ করা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ব্রিথই হচ্ছে ম্যান্ডেটারি ব্রিথ। ম্যান্ডেটারি ব্রিথ মানে কি? যেটা হচ্ছে যে ব্রিথ তোমার ভেন্টিলেটর থেকে আসছে, যেটা হচ্ছে পেশেন্টের এখানে এফর্ট হচ্ছে ভ্যালুলেস, এখানে পেশেন্টের এফর্ট কোনোভাবেই হচ্ছে কনসিডার করা হচ্ছে না। আর যেখানে টাইডাল ভলিউম আর হচ্ছে রেসপিরেটরি রেট, এই দুটোই হচ্ছে ফিক্সড থাকছে। আর হচ্ছে পুরো যে এয়ারটা বা পুরো হচ্ছে ম্যান্ডেটারি ব্রিথ, সেটা কোথা থেকে আসছে? সেটা আসছে হচ্ছে ফ্রম মেশিন সাইড। এখানে পেশেন্টের এফর্ট হচ্ছে ভ্যালুলেস। দ্যাট ইজ ইউজড ইন হোয়ার? দ্যাট ইজ ইউজড ইন দি কন্ট্রোলড ম্যান্ডেটারি ভেন্টিলেশন মোড। তো এটা হয়ে গেল তোমার পুরোপুরি আমার হচ্ছে যেখানে পেশেন্ট একদমই নিজে থেকে ব্রিথ নিতে পারছে না তার ক্ষেত্রে। এখানে কমপ্লিকেশনস কী কী হতে পারে? এখানে কমপ্লিকেশন হতে পারে রেসপিরেটরি মাসল অ্যাট্রফি, ব্যারোট্রমা। দেন এখানে আর একটা জিনিসও হতে পারে যে হয়তো দেখা গেল যে অ্যাক্সিডেন্টালি ভেন্টিলেটর এখানে হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেল। তাহলে কি তোমাকে বুঝতে হবে, এই মোডটা হচ্ছে এমনই মোড যেখানে হচ্ছে পেশেন্ট খুব ক্রিটিক্যাল, যেখানে পেশেন্ট নিজে থেকে কোনো ব্রিথ নিতে পারছে না। তাহলে এই কন্ট্রোলড ম্যান্ডেটারি ভেন্টিলেশনের ক্ষেত্রে যখন পেশেন্ট নিজে থেকে কোনো ব্রিথ নিতে পারছে না, তাহলে এই মোডটা যদি কোনোভাবে যখন পেশেন্টকে ইনটিউবেট করা হচ্ছে, তারপর ভেন্টিলেটরের সঙ্গে কানেক্ট করা হচ্ছে, যদি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্টের ডেথ হওয়ারও চান্স থাকে। নেক্সট মোড হচ্ছে অ্যাসিস্টেড কন্ট্রোল মোড অর অ্যাসিস্টেড কন্ট্রোল ম্যান্ডেটারি ভেন্টিলেশন। এবারে যেখানে তুমি এই যে তোমার গ্রাফ, এই যে তোমার একটা লাইন, তার উপর এই জিনিসটা থেকে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে অ্যাসিস্টেড কন্ট্রোল ম্যান্ডেটারি ভেন্টিলেশনের ক্ষেত্রে কি হয় না, এইখানে হচ্ছে ম্যান্ডেটারি ব্রিথ তো ফ্রম মেশিন সাইড তো যায়ই, ম্যান্ডেটারি ব্রিথ তো যায়, কিন্তু তার মাঝখানে যদি পেশেন্টের এফর্ট দেখা যায় যে পেশেন্ট হচ্ছে ব্রিথ নেওয়ার জন্য এফর্ট দিচ্ছে, তাহলে কি হয়? তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসিস্টেড ব্রিথ। এবারে কেন অ্যাসিস্টেড ব্রিথ? তার কারণ হচ্ছে পেশেন্ট যখনই হচ্ছে ব্রিথ নেওয়ার চেষ্টা করবে, পুরো যে টাইডাল ভলিউম সেটা তোমার হচ্ছে ফ্রম মেশিন সাইড টু পেশেন্ট সাইড দিয়ে দেওয়া হবে। তাহলে এখানে একটা কথা বোঝো যে ম্যান্ডেটারি ব্রিথ তো যাচ্ছেই ফ্রম মেশিন সাইড টু পেশেন্ট সাইড, তাহলে এখানে আর একটা ব্রিথও যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিস্টেড ব্রিথ।